বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। জামায়াতে ইসলামী সহ 8 দলীয় জোটের সঙ্গে সম্ভাব্য জোট বা আসন সমঝোতা নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভেতরে স্পষ্ট বিরোধিতা দেখা দিয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির 30 জন সদস্য এই বিষয়ে আপত্তি জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি চিঠি দিয়েছেন। 27 ডিসেম্বর পাঠানো ওই চিঠিতে নেতারা বিষয়টিকে নীতিগতভাবে গুরুতর উদ্বেগ বলে উল্লেখ করেন। দলের যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়, এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার সঙ্গে জামায়াতে ইসলামের রাজনৈতিক অবস্থান সাংঘর্ষিক। নেতারা অভিযোগ করেন, জুলাই গণ অভ্যুত্থানের পর গত 1 বছরে জামায়াত ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির বিভাজনমূলক রাজনীতি করেছে, অন্যান্য দলের ভেতরে গুপ্তচর বৃত্তি এবং স্যাবোটাজ চালিয়েছে এবং এনসিপির ওপর নানা অপকর্মের দায় চাপানোর চেষ্টা করেছে। চিঠিতে আরও বলা হয়, ছাত্র সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস ও ছাত্র শক্তি নিয়ে অপপ্রচার, অনলাইন মাধ্যমে এনসিপি ও তাদের ছাত্র সংগঠনের নারী সদস্যদের চরিত্র হননের চেষ্টা এবং ধর্মকে ব্যবহার করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা দেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত। এছাড়া 1971 সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামের স্বাধীনতা বিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা এবং সে সময়ের অপরাধে তাদের অবস্থান এনসিপির মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক বলে চিঠিতে উল্লেখ করা হয়। জামায়াতের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক জোট এনসিপির নৈতিক অবস্থান দুর্বল করবে এবং এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার উপর পড়বে বলে মত দেন নেতারা। চিঠিতে স্মরণ করিয়ে দেওয়া হয়, এর আগে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি 300 আসনে প্রার্থী দিয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। সে অনুযায়ী প্রায় 1500 মনোনয়নপত্র বিক্রি করে 125 জন প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় অল্প কিছু আসনের জন্য কোনো জোটে যাওয়া জাতিসংঘে প্রতারণা শামিল হবে বলে মনে করছেন স্বাক্ষরকারীরা। নেতারা আরও জানান, জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনার খবর গণমাধ্যমে আসার পর এনসিপির সমর্থক, কর্মী ও সংগঠকদের একটি বড় অংশ দল থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন। এতে মধ্যপন্থী ও নতুন রাজনীতি প্রত্যাশী সমর্থক ভিত্তি হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। চিঠিতে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। সেখানে বলা হয়, কৌশল নির্ধারণের আগে নীতিগত অবস্থানকে অগ্রাধিকার দিতে হবে। কৌশলগত কারণে নীতির সঙ্গে আপোষ করা উচিত নয়। চিঠিতে স্বাক্ষর করেন দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মোরসালিন, সংগঠক রফিকুল ইসলাম আইনি সহ কেন্দ্রীয় কমিটির 30 জন সদস্য। বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করবে, এজন্যই আমরা রাজনীতি করছি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেত্রী হিসেবে পরিচিত ডাক্তার তাসনিম জারা। 27 ডিসেম্বর ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন। এই পোস্টে তাসনিম জারা লেখেন, প্রিয় খিলগা, সবুজবাগ ও মুগদাবাসী, আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের এবং দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 থেকে অংশগ্রহণ করব। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের শর্ত পূরণে এলাকাবাসীর সহযোগিতা চেয়ে যারা ওই পোস্টে লেখেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের ঢাকা 9 আসনের 4693 জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন। মাত্র একদিনে এত মানুষের স্বাক্ষর গোছানো প্রায় অসম্ভব একটি কাজ। আপনাদের স্বতঃস্ফূর্ত সাহায্য ছাড়া এটি করতে পারবো না। এনসিপির হয়ে সংসদ নির্বাচনে খরচ যোগাতে সাধারণ মানুষের থেকে গ্রহণ করা অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, কিছুদিন আগে নির্বাচনী ফান্ড রেজিং এর সময় আপনারা অনেক ডোনেট করেছেন। আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান তারা অর্থ ফেরত পেতে নিচে দেওয়া একটি ফর্ম পূরণ করুন।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির গঠন প্রক্রিয়া থেকেই সক্রিয় ছিলেন ডাক্তার তাসনিম জারা। তিনি দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মিথ্যাকে আমরা প্রতিহত করব সত্য দিয়ে, এবং এই লড়াইয়ে আপনি আমি একসাথে থাকলে এই লড়াইটা আমরা জিতব। শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবারের পর শনিবারও শাহবাগে অবস্থান অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিতরা শরীফ ওসমান বিন হাদি হত্যার দ্রুত বিচার ও তদন্তের অগ্রগতি বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানান। মিস্টার হাদি হত্যার তদন্তে সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না এমন সন্দেহ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। কারণ বাংলাদেশের পুলিশ একটা ওই রাস্তা থেকে একটা পোকাকেও খুঁটে বের করে ফেলে। মোহাম্মদপুরের ঘটনাটা দেখেন, কত ঘন্টা লাগছিল খুঁজে বের করতে। মিরপুরে যে ইনসিডেন্টটা হয়েছিল কত ঘন্টা লাগছিল, আর একে ধরতে পারতেছে না। অবশ্যই আছে, কোথাও না কোথাও ইনফরমেশন আছে। হয়তো অনেক রাজনৈতিক দলের নাম উঠে আসবে, দেশে আরো বিশৃঙ্খলতা হবে, এই কারণে করতেছে না। আমরা ডক্টর ইউনূসের কথাও যদি বলি, উনি হাদির জানাজাতে এসেও সেরকম কোনো আমরা স্টেপ নিব, বিচার করব, এরকম কোনো আশ্বাস আমরা কিন্তু তার কাছ থেকে পাইনি। সো দ্যাটস ওয়াই আমাদের মনে হচ্ছে এটাকে একটু নেগলেক্টই করা হচ্ছে। কোনো ভিজিবল কোনো অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না হাদির বিচার নিয়ে। এমন পরিস্থিতিতে শনিবার সকাল 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিস্টার রহমানের কর্মসূচি মাথায় রেখে শনিবার সকালে শাহবাগ মোড় থেকে কাটাবনের দিকে কিছুটা সরে গিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীরা। তারেক রহমান মিস্টার হাদির কবর জিয়ারত করে চলে যাওয়ার পর দুপুর 12:30টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যরা আবারও শাহবাগ মোড়ে অবস্থান নেন। সে সময় তারা জানান যে মিস্টার হাদির সন্দেহভাজন হত্যাকারীর অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে তথ্য না দেওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। শুক্রবার দুপুর থেকেই শরীফ ওসমান বিন হাদি হত্যার তদন্তের দাবিতে শাহবাগে অবস্থান নিতে শুরু করেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। সে সময় তাদের সাথে ডাকসুর নেতাদেরও যোগ দিতে দেখা যায়। শুক্রবার সারা রাতই বিক্ষোভকারীরা অবস্থান করেন শাহবাগে। অবস্থান কর্মসূচির মধ্যে এক পর্যায়ে শুক্রবার রাতেই ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, সরকারের উপদেষ্টারা সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। একই সঙ্গে তিনি বলেন, হাদি হত্যার পরিকল্পনাকারী, হত্যাকারী ও তাদের ভারতে পালাতে যারা সহায়তা করেছে তাদের গ্রেফতার না করা পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন। মনে রাখবেন, we have a plan. We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে প্রথম জনসভাতেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 ডিসেম্বর রাজধানীর পূর্বাঞ্চলে আয়োজিত গণসংবর্ধনায় লাখো নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে তিনি মার্কিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক উক্তি আই হ্যাভ এ ড্রিম এর অনুকরণে ঘোষণা দেন আই হ্যাভ এ প্ল্যান। মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে, I have a dream. আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. তার এই বক্তব্য শুধু দেশীয় রাজনীতিতেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে। পাশাপাশি তার স্বদেশ প্রত্যাবর্তন এবং আই হ্যাভ এ প্ল্যান বক্তব্যটি আন্তর্জাতিক গণমাধ্যমেও নজর কেড়েছে। বিশেষ করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বিষয়টি বিশ্লেষণাত্মক ও কিছুটা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করেছে। ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা তাদের সহযোগী সংবাদ মাধ্যম এবিপি লাইভে তারেক রহমানের বক্তব্য নিয়ে একটি বিশেষ বিশ্লেষণ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমান শুধু মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক ভাষণের প্রসঙ্গই টানেননি, বরং ঘোষিত পরিকল্পনায় জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির আকাঙ্ক্ষাকেও যুক্ত করেছেন। এদেশের ছাত্র জনতা সহ তারেক রহমানের বক্তব্যকে একদিকে বিতর্কিত, অন্যদিকে প্রভাবশালী হিসেবে বর্ণনা করেছে এবিপি লাইভ।
তাদের বিশ্লেষণে বলা হয়, শেখ হাসিনাবিহীন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় নিজেকে একটি শক্তিশালী বিকল্প নেতৃত্ব হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন তারেক রহমান। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তারেক রহমান তার ঘোষিত প্ল্যানের অংশ হিসেবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা ও সম অধিকার নিশ্চিতের অঙ্গীকার করেছেন। দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন 2024 সালের 5ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। ভারতের আরেক প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে লেখা হয়েছে, জিয়ার ছেলের প্রত্যাবর্তন, বাংলাদেশের জন্য তারেক রহমানের গেম প্ল্যান। সেখানে তার সম্ভাব্য শাসন কাঠামো, প্রশাসনিক সংস্কার এবং পররাষ্ট্রনীতি নিয়ে তার দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরা হয়েছে। সন্তান হিসাবে তারেক রহমানকে বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জাতীয় নির্বাচনের আগে বিএনপির শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে এই প্রত্যাবর্তন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিনের প্রস্তুতি ও নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ার পরিকল্পনার কথা বলেছেন তারেক রহমান। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে এটি। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ, যার দূরত্ব পৃথিবী থেকে প্রায় 3,84,400 কিলোমিটার, অথচ এটি পৃথিবীর ঘূর্ণন অক্ষের দোলনকে নিয়ন্ত্রণ করে, জলবায়ু স্থিতিশীল রাখে ও সমুদ্রের জোয়ার ভাটা ঘটায়। ফলে স্বাভাবিকভাবেই চাঁদে যাওয়া নিয়ে ব্যতিব্যস্ত গোটা বিশ্ব। রাশিয়া অবশ্য আরও কয়েক ধাপ এগিয়ে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চাওয়া আগামী 1 দশকের মধ্যেই চাঁদে পারমাণবিক স্থাপনা গড়ে তোলা। একবার ভাবুন তো, এও কি সম্ভব? চাঁদ নিয়ে গবেষণা অবশ্য রাশিয়ার জন্য নতুন কিছু নয়। গবেষণার অংশ হিসেবে 1961 সালেই প্রথম মানুষ হিসেবে মহাকাশে পাড়ি জমিয়েছিলেন সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগরিন। এরপর দীর্ঘ সময় মহাকাশ গবেষণায় আধিপত্য দেখিয়েছে রাশিয়া। মাঝে 2023 সালে রুশ মানববিহীন লুনা 25 মহাকাশযান চাঁদে অবতরণের চেষ্টা করতে গিয়ে ভূপৃষ্ঠে আছড়ে পড়লে ধাক্কা খায় মস্কো। যুক্তরাষ্ট্র ও চীনের কাছে কিছুটা পিছিয়ে পড়ে। বিপরীতে মহাকাশযান উৎক্ষেপণের তাক লাগিয়ে দেন ইলন মাস্ক, যা এবার সুদ আসলে পুষিয়ে দেওয়ার কথা ভাবছে পুতিন প্রশাসন। আগামী 1 দশকের মধ্যেই চাঁদে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মিশনে নেমেছে মস্কো। এর বাস্তবায়ন হলে রাশিয়া ও চীনের যৌথ গবেষণা স্টেশনে বিদ্যুৎ সরবরাহ করবে এই বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকসমসের দেওয়া তথ্য অনুযায়ী 2036 সালের মধ্যে চাঁদে একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে রাশিয়ার। লক্ষ্য পূরণে লাভোচকিন অ্যাসোসিয়েশন নামের একটি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও করেছে রসকসমস। তবে বিদ্যুৎ কেন্দ্রটি পারমাণবিক হবে কিনা সেটা অবশ্য নিশ্চিত করেনি মস্কো। তবে রসকসমসের দেওয়া তথ্য বলছে, এই প্রকল্পে অংশ নিচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম ও শীর্ষ পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠান কুরচাতভ ইনস্টিটিউট, যা ইঙ্গিত দেয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের। হঠাৎ চাঁদে কেন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে মস্কো? এমন প্রশ্নের বিপরীতে রসকসমস জানিয়েছে, এই বিদ্যুৎ কেন্দ্র থেকে চাঁদে ব্যবহৃত রোভার, একটি পর্যবেক্ষণ কেন্দ্র এবং রাশিয়া ও চীনের যৌথ ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশনের অবকাঠামোতে বিদ্যুৎ সরবরাহ করা হবে। সংস্থাটি বলেছে, স্থায়ীভাবে কার্যকর বৈজ্ঞানিক চন্দ্র স্টেশন গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এই প্রকল্প। এর মাধ্যমে এককালীন অভিযানের বদলে দীর্ঘমেয়াদী চন্দ্র অনুসন্ধান কর্মসূচি পরিচালনা সম্ভব হবে। রসকসমসের প্রধান দিমিত্রি বাকানোভ অবশ্য শুধু চন্দ্র অভিযানেই থেমে থাকতে চান না, আরো বড় লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তিনি। গত জুন মাসে বাকানোভ জানান, চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং পৃথিবীর সহোদর গ্রহ হিসেবে পরিচিত শুক্র গ্রহ অনুসন্ধান করাই আমাদের লক্ষ্য। রাশিয়ার ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র অবশ্য এখানেও পিছিয়ে থাকতে চান না। চাঁদের নিয়ন্ত্রণ চায় তারাও, যা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে তাদের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গত অগাস্টে নাসা ঘোষণা দিয়েছিল, আগামী 2029-30 অর্থ বছরের প্রথম প্রান্তিকের মধ্যেই চাঁদে একটি পারমাণবিক রিঅ্যাক্টর বসানোর পরিকল্পনা রয়েছে। মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি বলেন, চাঁদে কার্যক্রম সম্প্রসারণের দৌড়ে আমরা চীনের সঙ্গে প্রতিযোগিতা করছি। চাঁদে একটি ঘাঁটি গড়তে হলে শক্তি দরকার। এই দৌড়ে যুক্তরাষ্ট্র বর্তমানে পিছিয়ে আছে। কাজেই চাঁদে মানুষের বসবাস এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য নির্ভরযোগ্য শক্তি ব্যবস্থা অপরিহার্য।
চাঁদে ঘাঁটি স্থাপন ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় একরকম যুদ্ধে নেমেছে শক্তিধর দেশগুলো। বিনিয়োগ করছে কারি কারি অর্থ, যার নেপথ্যের কারণ চাঁদে থাকা বিপুল পরিমাণ সম্পদের সম্ভাবনা। কেননা মহাকাশ বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে চাঁদে এক ধরনের স্বর্ণের দৌড় শুরু হতে পারে। নাসার হিসাবে চাঁদে প্রায় 10 লাখ টন হেলিয়াম-3 থাকতে পারে, যা কিনা পৃথিবীতে খুবই বিরল। বোয়িং এর গবেষণা অনুযায়ী স্মার্টফোন, কম্পিউটার ও আধুনিক প্রযুক্তিতে ব্যবহৃত দুর্লভ খনিজ ধাতু রয়েছে চাঁদে। সেগুলোর মধ্যে অন্যতম স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম এবং 15 ধরনের ল্যান্থানাইট ধাতু। 2025 সালের অক্টোবরে মালয়েশিয়া সফরে এসে একরকম ঢাকঢোল পিটিয়ে থাইল্যান্ড, কম্বোডিয়ার মধ্যে মিলমিশ করিয়ে দিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার সেই যুদ্ধবিরতি টেকেনি এক সপ্তাহ। সীমান্তে স্থল ও মাইন বিস্ফোরণের জের ধরে পাল্টাপাল্টি অভিযোগে ফের উত্তপ্ত হয় সীমান্ত। আনুষ্ঠানিক যুদ্ধ শুরু হয় ডিসেম্বরে এসে। এরপর টানা 20 দিন রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে যুদ্ধ থামাতে সম্মত হয়েছে দুদেশ। চীনের মধ্যস্থতায় শনিবার স্থানীয় সময় দুপুর 12টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে, যা আরও এগিয়ে নিতে রোববার চীনের ইউনান প্রদেশে বৈঠকে বসবে কম্বোডিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র যেখানে ব্যর্থ সেখানে সফল হবে তো চীন? সীমান্তে কয়েক সপ্তাহ রক্তক্ষয়ী সংঘর্ষে 100 জনেরও বেশি মানুষের প্রাণহানি ও 5 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর 27 ডিসেম্বর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড, কম্বোডিয়া। কার্যকর হয় একই দিনে। যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছেন থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী নাত্থাফন নার্কফানিত এবং কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী টি শেইহা। এরপর এক যৌথ বিবৃতিতে তারা বলেছেন, উভয় পক্ষ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হলো। বর্তমান সেনা মোতায়েনের অবস্থান অপরিবর্তিত থাকবে এবং কোনো ধরনের নতুন অগ্রগতি বা সেনা সরানো হবে না। শর্ত অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সময় থেকে সব ধরনের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে বেসামরিক মানুষ, স্থাপনা ও অবকাঠামো এবং উভয় দেশের সামরিক লক্ষ্যবস্তুর ওপর যে কোনো ধরনের হামলা সব পরিস্থিতিতে বন্ধ থাকবে। থাইল্যান্ড তাদের হাতে আটক থাকা 18 জন কম্বোডীয় সেনাকে যুদ্ধবিরতি বজায় থাকার 72 ঘন্টা পর ফেরত দেবে। এই সময় উত্তেজনা বাড়াতে পারে এমন যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে এবং পরিস্থিতি শান্ত রাখতে মিথ্যা বা ভুল তথ্য প্রচার করবে না। চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণে আসিয়ানের একটি পর্যবেক্ষক দল কাজ করবে। এছাড়া যে কোনো সমস্যা দ্রুত সমাধানে উভয় দেশ সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। কম্বোডিয়ার সীমান্ত শহর পাইপেট থেকে আল জাজিরার সাংবাদিক আসেদ বাইক জানিয়েছেন, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই বন্দুকের শব্দ থেমে গেছে, তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ভয়ঙ্কর গোলাগুলি চলেছে, যা বোঝায় পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। তাছাড়া সীমান্তের বাসিন্দারাও এখনো ঘরে ফিরতে চাচ্ছে না। যুদ্ধবিরতি আদৌ কতক্ষণ টিকবে তা নিয়েও সন্দিহান সীমান্ত পারের বাসিন্দারা। থাইল্যান্ড, কম্বোডিয়ার সাম্প্রতিক সংঘাতের মূলে দুদেশের সীমান্তের ঐতিহাসিক বিরোধ। ঔপনিবেশিক আমলের সীমান্ত নির্ধারণ নিয়ে দুই দেশের মধ্যে 1 শতাব্দীরও বেশি সময় ধরে অসন্তোষ রয়েছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার দীর্ঘ 800 কিলোমিটার সীমান্ত এলাকায় বেশ কয়েকটি প্রাচীন মন্দির রয়েছে, যেগুলোকে উভয় পক্ষই নিজেদের বলে দাবি করে। এর বাইরে সীমান্ত স্থল ও মাইন বিস্ফোরণে প্রায়শই হতাহতের ঘটনা ঘটে, যাকে এক পক্ষ আরেক পক্ষের ওপর দোষারোপ করে সংঘাতে জড়ায়। সীমান্ত বিরোধ নিয়ে গত জুলাই মাসে টানা 5 দিন রক্তক্ষয়ী যুদ্ধ করেছে থাইল্যান্ড, কম্বোডিয়া। নিহত হয়েছে বহু মানুষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার মধ্যস্থতায়, তবে সেই যুদ্ধবিরতি স্থায়ী হয়নি। উল্টো সীমান্ত উত্তেজনা বৃদ্ধির জন্য একে অপরকে দায়ী করে নতুন করে সংঘাতে জড়ায় দুদেশ। মুখ থুবড়ে পড়ে ট্রাম্পের ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি। এবার তাই মধ্যস্থতা করতে খুব একটা আগ্রহ দেখায়নি যুক্তরাষ্ট্র। পরিস্থিতি সামাল দিতে তাই এগিয়ে এসেছে চীন। ইউনান প্রদেশে রোববার থাইল্যান্ড ও কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, যেখানে দু দেশের মধ্যে পারস্পরিক আস্থা গড়ে তুলতে কাজ করবেন তিনি। লক্ষ্য সীমান্তে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা, যা অর্জনে পরবর্তী 72 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখার অপেক্ষা, যুক্তরাষ্ট্র যা পারেনি চীন তা করে দেখাতে পারে কিনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যখন রবিবার ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছেন, ট্রাম্পকে নিজের পক্ষে আনতে পরিকল্পনা সাজাচ্ছেন, ঠিক তখন কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া।
26 ডিসেম্বর 50টি ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনাবাহিনী, যার লক্ষ্য ছিল ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনা। যুদ্ধবিরতি ইস্যুতে ট্রাম্পের সঙ্গে যখন দেন দরবার করতে বসার অপেক্ষায় জেলেনস্কি, ঠিক তখন এমন হামলা কিসের ইঙ্গিত তা নিয়ে প্রশ্ন উঠেছে। হামলায় হিমাঙ্কের কাছাকাছি থাকা 1/3 এলাকায় তাপ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। এতে প্রচণ্ড শীতে কাবু ইউক্রেনীয়রা। হামলায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে কিয়েভের আশেপাশের প্রায় 3,20,000 পরিবার। এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে জেলেনস্কি জানিয়েছেন, বৈঠকে নিরাপত্তা নিশ্চয়তা এবং ভবিষ্যৎ ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হবে, যা এখনও আলোচনার সবচেয়ে বড় বাধা। রাশিয়ার চাওয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অঞ্চল ডনবাস নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। অন্যদিকে ইউক্রেন চায় বর্তমান যুদ্ধরেখা যেখানে আছে সেখানেই লড়াই থামানো। এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র একটি সমঝোতার প্রস্তাব হিসেবে বলেছে, যদি ইউক্রেন দোনেস্ক অঞ্চলের কিছু অংশ ছেড়ে দেয় তাহলে সেখানে একটি ফ্রি ইকোনমিক জোন গঠন করা যেতে পারে। মার্কিন এমন প্রস্তাবে শুরুতে অনীহা করলেও এখন প্রয়োজনে গণভোট আয়োজনের পক্ষে জেলেনস্কি। অর্থাৎ ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার আগে সুর নরম করেছিলেন জেলেনস্কি, কিন্তু এখন হামলার পর এক পোস্টে জেলেনস্কির ভাষ্য, রাশিয়া যুদ্ধ শেষ করতে চায় না, তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রই প্রমাণ করে লম্বা আলোচনার চেয়ে এগুলোই তাদের আসল ভাষা। রাশিয়া ইউক্রেনকে আরও বেশি কষ্ট দিতে এবং বিশ্বের অন্যদের ওপর চাপ বাড়াতে প্রতিটি সুযোগ কাজে লাগাতে চায়। রাশিয়ার আগ্রাসন বন্ধে চলমান শান্তি আলোচনা এগিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আগামী 28 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই প্রেসিডেন্টের মধ্যে এই বৈঠক হতে পারে। এর আগে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনা করেন জেলেনস্কি। 25 ডিসেম্বর মার্কিন প্রতিনিধিদের সঙ্গে প্রায় 1 ঘন্টা ফোন আলাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, কয়েকটি নির্দিষ্ট বিষয়ে কথা হয়েছে। কিভাবে শান্তির কাছাকাছি যাওয়া যায় সে বিষয়ে আলোচনার কাঠামো, বৈঠক এবং সময়সূচি নিয়ে কিছু নতুন ধারণা এসেছে। তিনি আরও বলেন, 20 দফা শান্তি পরিকল্পনার প্রায় 90% কাজ শেষ হয়েছে, বাকি অংশ চূড়ান্ত করাই আমাদের লক্ষ্য। আশা করি নতুন বছরের আগে উচ্চ পর্যায়ের এই বৈঠক থেকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডায় বৈঠকের আগে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে 20 দফা শান্তি পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন জেলেনস্কি। বর্তমানে এই পরিকল্পনা নিয়ে দুই পক্ষের মধ্যে দর কষাকষি চলছে। এই পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহার এবং সেখানে একটি অসামরিক অঞ্চল তৈরির প্রস্তাব রয়েছে। যদিও জেলেনস্কি বলেছেন, এই অঞ্চলগুলোর নিরাপত্তা দেখভাল করবে ইউক্রেনীয় পুলিশ। তবে রাশিয়া দখল করতে না পারা ডনবাস অঞ্চলের কিছু অংশে একটি নিরস্ত্রীকৃত ফ্রি ইকোনমিক জোন গঠনের বিষয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দেন জেলেনস্কি। পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হচ্ছে নিরাপত্তা নিশ্চয়তা। ভবিষ্যতে রাশিয়া নতুন করে হামলা চালালে যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউরোপীয় দেশগুলো সমন্বিতভাবে ইউক্রেনকে সামরিক সহায়তা দেবে। একই সঙ্গে ইউক্রেনীয় সেনাবাহিনীর জনবল 8 লাখে বজায় রাখার প্রস্তাবও রয়েছে। তবে শান্তি উদ্যোগ ঘিরে কিয়েভ ও মস্কোর মধ্যে দূরত্ব এখনও খুব একটা কমেনি। রাশিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে তা ইউক্রেনের প্রস্তাবের সঙ্গে ভিন্ন। তবে ডনবাস অঞ্চলে সেনা প্রত্যাহার নিয়ে কোনো মন্তব্য করেনি মস্কো। এদিকে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত ফোন আলাপে যোগাযোগ রাখছেন রুশ প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টারা। ফ্লোরিডা বৈঠকের পরে রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের উদ্যোগে এই যোগাযোগ আরও জোরদার হয়েছে। রুশ সাম্প্রতিক আলোচনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করলেও ইউক্রেনের বিরুদ্ধে শান্তি আলোচনা বানচালের অভিযোগ তুলেছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গি রিয়াভকভ। সোমালিয়ার অখণ্ডতার পক্ষে পুরো বিশ্ব। 1991 সালে সোমালিয়া গৃহযুদ্ধের পর থেকে স্বশাসিত হলেও স্বীকৃতি দিচ্ছে না সোমালিল্যান্ডকে। ঠিক তখনই প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। এতেই প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন এই স্বীকৃতি? ইসরায়েলের স্বীকৃতির নেপথ্যে কি? মধ্যপ্রাচ্যে অস্থিরতার পর এবার কি তবে আফ্রিকাতেও যুদ্ধ বাঁধানোর ফোন দিয়াচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার?
26 ডিসেম্বর সোমালিল্যান্ড প্রজাতন্ত্রকে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। স্বীকৃতি দেওয়ার পর দেশটির সঙ্গে কৃষি, স্বাস্থ্য, প্রযুক্তি ও অর্থনৈতিক খাতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহিকে অভিনন্দন জানিয়ে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে স্বীকৃতির কারণ হিসেবে নেতানিয়াহু বলেন, এই স্বীকৃতি দেওয়া হয়েছে আব্রাহাম চুক্তির চেতনার সঙ্গে মিল রেখে, যা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে স্বাক্ষরিত হয়েছিল। মূলত আব্রাহাম চুক্তি ট্রাম্পের প্রথম মেয়াদে 2020 সালে স্বাক্ষরিত হয়, যার আওতায় ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়। পরে যেখানে আরও কয়েকটি দেশ যুক্ত হয়েছে, সেখানেই এবার যুক্ত হতে যাচ্ছে মুসলিম প্রধান সোমালিল্যান্ড। দীর্ঘদিন ধরেই নিজেদের স্বাধীন দাবি করে আসছে সোমালিল্যান্ড। বৈশ্বিক স্বীকৃতির জন্য চেষ্টাও চালাচ্ছে প্রেসিডেন্ট আব্দি রহমান আবদুল্লাহি। ইসরায়েল প্রথম দেশ হিসেবে এগিয়ে আসায় তাদের স্বপ্ন এখন সত্যি হওয়ার পথে। স্বাভাবিকভাবেই তাই উচ্ছ্বসিত প্রেসিডেন্ট আবদুল্লাহি। এরই মধ্যে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তার মতে এই স্বীকৃতি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আবদুল্লাহি বলেন, সোমালিল্যান্ড মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে অংশীদারিত্ব গড়ে তোলা, পারস্পরিক সমৃদ্ধি বাড়ানো এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিজেদের অখণ্ডতা প্রশ্নের মুখে পড়ায় স্বাভাবিকভাবেই ইসরায়েলের এই স্বীকৃতি ভালোভাবে নেয়নি সোমালিয়া সরকার। ইসরায়েলের এই সিদ্ধান্তকে তীব্রভাবে নিন্দা জানিয়েছে তারা। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে একে অবৈধ পদক্ষেপ এবং সোমালিয়ার সার্বভৌমত্বের ওপর ইচ্ছাকৃত আঘাত বলে নিন্দা জানিয়েছে। বলা হয়েছে, কোনোভাবেই সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি মেনে নেবে না সোমালিয়া। বিবৃতিতে আরও বলা হয়, ফেডারেল সরকার আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনীয় সব কূটনৈতিক, রাজনৈতিক ও আইনি পদক্ষেপ নেবে নিজেদের সার্বভৌমত্ব, ঐক্য এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত রক্ষার জন্য। ইসরায়েলের এই সিদ্ধান্ত আফ্রিকার হর্ন অঞ্চলের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। সোমালিয়ার দীর্ঘদিনের বিচ্ছিন্নতা বিরোধী অবস্থানকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, যাকে এই অঞ্চলের জন্য বিপজ্জনক অগ্রগতি বলে উল্লেখ করেছে মিশর। জানিয়ে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি শুক্রবার সোমালিয়া, তুরস্ক ও জিবুতির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। পরে এক বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলের এই স্বীকৃতির সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। সবাই সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং বলেছেন, বিচ্ছিন্ন অঞ্চলকে স্বীকৃতি দেওয়া হলে তা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে। সোমালিল্যান্ডকে স্বীকৃতির বিষয়টি প্রত্যাখ্যান করেছে আফ্রিকান ইউনিয়ন AU। AU কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী ইউসুফ জানিয়েছেন, সংগঠনটি সোমালিয়ার ঐক্য, ভৌগোলিক অখণ্ডতার বিষয়ে তাদের অটল অবস্থান বজায় রাখবে। এই ধরনের স্বীকৃতি আফ্রিকা মহাদেশ জুড়ে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারে। সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতির নেপথ্যে মূলত গাজা ইস্যু। দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনিদের গাজা থেকে ভিন্ন কোথাও পুনর্বাসন করতে চায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গত মার্চে সোমালিয়া ও সোমালিল্যান্ডকে ফিলিস্তিনের পুনর্বাসনের প্রস্তাবও দিয়েছে তারা, যদিও সেই সময় এই প্রস্তাব উড়িয়ে দেয় সোমালিয়া ও সোমালিল্যান্ড প্রশাসন। তবে এখন ধারণা করা হয়, ফিলিস্তিনিদের পুনর্বাসনের ব্যাপারে সোমালিল্যান্ড সরকারের ইতিবাচক সাড়া পেয়েছেন নেতানিয়াহু সরকার, যে কারণেই হঠাৎ স্বীকৃতি। তাছাড়া আব্রাহাম চুক্তিতে সোমালিল্যান্ড রাজি হওয়ায় মধ্যপ্রাচ্যের পর আফ্রিকা অঞ্চলেও কূটনৈতিক যাত্রা শুরু হবে তেল আবিবের, যা তাদের ব্যবসা ও বাণিজ্যকে আরও সম্প্রসারিত করতে সহায়তা করবে। কিন্তু প্রশ্ন হলো, সোমালিয়া বা আফ্রিকা কি এই সিদ্ধান্ত মেনে নেবে, নাকি মধ্যপ্রাচ্যের পর এবার নতুন করে ইসরায়েলের সংঘাতের চারণভূমি হবে আফ্রিকার সোমালিয়া? সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।